প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। তোমাদের অনলাইন প্রথম সেমিস্টার অনলাইন ইংলিশ ক্লাসে সকলকে স্বাগতম। আচ্ছা, গত ক্লাসের পড়ার ব্যাপারে একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে গত ক্লাসে কি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল। প্রত্যেকটা রুল কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আমি লাস্টে হচ্ছে বিগত সালের প্রশ্ন এবং অন্যান্য কিছু প্রশ্ন নিয়ে একটি এক্সারসাইজ সেকশন সাজিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা। এখন আজকে তোমাদের গত ক্লাসের কিছু অংশ এক্সারসাইজের কিছু অংশ কিন্তু বাকি ছিল, যেটা আমরা শেষ করতে পারিনি। সো সেই জিনিসটা দিয়ে আজকে আমরা শুরু করব। এবং এটার ফলে কি হবে, আমাদের পূর্বের ক্লাসের যে পড়াটা ছিল বা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আজকে শেষ করে দিব সেটাও একটু মেমোরাইজ করব। আচ্ছা, আর তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে তোমরা সবাই তোমাদের যার যার আইডি আছে লাইভ চলাকালীন সময়ে আইডি থেকে তোমাদের ভর্তির সময় যে রোলটা ছিল, রোলটা আছে তোমাদের, সেই আইডি দিয়ে একটু কমেন্ট করবে রোল অনুযায়ী, যেটা তোমরা পূর্ববর্তী ক্লাসে তোমরা করেছো। আর অবশ্যই যখন আমি যে টপিকসটা পড়াবো ওই টপিকস এর ভেতর থাকবে। আর ওই টপিকস নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তো অবশ্যই সেটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করবে। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখো, গত ক্লাসের কিন্তু কি আমাদের মোটামুটি উদাহরণ যে টাইপের গুলো আসে সবই কিন্তু পড়ানো হয়ে গিয়েছিল। তো মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আমি আরো কিছু উদাহরণ বলে, মানে এটা জাস্ট হচ্ছে তোমাদের জাস্ট মনে করিয়ে দেওয়া, হ্যাঁ মনে করিয়ে দিচ্ছি যে এই টাইপের আমরা পড়েছিলাম। এখানে একটু দেখো, এখানে প্রথম উদাহরণটা কি আছে, দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি বি প্রেজেন্ট। এখানে আছে দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি বি প্রেজেন্ট। এখানে কি হবে বলো তো? যারা লাইভ ক্লাসে আছো আমি অবশ্যই তোমাদের থেকে কমেন্ট আশা করব। এই রুলটা কিন্তু তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। এই রুলটা কিন্তু তোমাদের আমি পড়িয়েছিলাম। এই টাইপের দুটো রোল ছিল, এই উদাহরণটা দিয়ে কিন্তু দুটো রোল ছিল। তো আমি তোমাদের কিন্তু কি দুটোই কিন্তু পড়িয়েছিলাম। তো তোমাদের কাছে আমি একটু কমেন্ট আশা করবো, দা হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি বি প্রেজেন্ট। আচ্ছা, এখানে অলরেডি একজন কমেন্ট করেছো, আর হবে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে যে কমেন্ট করেছো। কারণ আর হওয়ার সপক্ষে আমি একটু বলে নেই কি কেন আর হয়েছে। সেটা হচ্ছে আমি বলেছিলাম এন দ্বারা যুক্ত সাবজেক্ট যদি দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই ক্ষেত্রে ভার্বের প্লুরাল ফর্ম হবে। এবং এখানে কি হবে দেখো, যেহেতু দুটো ব্যক্তি আছেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দুজন কিন্তু দুজন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ব্যক্তি। সো এখানে কিন্তু কি হয়েছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট করছো, আর হবে, ধন্যবাদ যারা কমেন্ট করছো তোমাদের সকলকে। আচ্ছা, তারপরে দেখো, আমি আরেকটু উদাহরণ দিয়েছি, স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস। এটা কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম, স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস। এখানে কি হবে বলো তো? স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য রেস, এখানে কি উইনই থাকবে নাকি উইনের সাথে কোনো ভার কোনো কিছু যোগ হবে, মানে ভার্বের কোন ফর্মটা হবে, এটা আমি একটু তোমাদের তোমাদের কাছে কমেন্ট আশা করব। এখানে একজন লেখছো কত পেজ, কত পেজ না, এখানে আমি তোমাদেরকে পড়াচ্ছি পূর্ববর্তী উদাহরণ। হ্যাঁ, পূর্ববর্তী ক্লাসের যতগুলো রুল ছিল এর ভেতর থেকে কিছু কিছু উদাহরণ। এটা দেখে বলার কিছু না, এটা মেমোরাইজ করার ব্যাপার। যে যদি তোমরা লিখতে পারো তাহলে ধরে নেবো যে হ্যাঁ একটু হলেও তোমাদের মনে আছে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে উইন্স, যারা এর যোগ করে কমেন্ট করেছে উইনের সাথে, তাদের সকলকে ধন্যবাদ। এখানে এটাই হবে, উইন্সই হবে। কেন বলে দিচ্ছি, এন্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউন গুলো একটি মাত্র ভাব প্রকাশ করে তবে ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে? মানে এখানে দেখো, স্লো অ্যান্ড স্টিডি কথাটা কিন্তু মানে একসঙ্গেই চলে আসে। হ্যাঁ, একসঙ্গে চলে আসে এবং এটা সাধারণত এক রকমের কথাকেই বোঝায়। তো সেই কারণে কিন্তু কি হয়েছে, এখানে উইন্স হয়েছে। আচ্ছা, আমি তারপরের উদাহরণটা দিই, দেখো। এই টাইপের উদাহরণ আমি কিন্তু গতকালকেও একটা দিয়েছিলাম। এই টাইপের আম, উদাহরণ কিন্তু কি আমি গতকালকেও একটা দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে বলছি এটা, দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ প্ল্যান্টেড দ্য পার্টি।
দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ প্ল্যান্টেড দ্য পার্টি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এসেছে, পরের উদাহরণটা চলে এসেছে। আচ্ছা, এখন এখানে তোমরা একটু খেয়াল করো, ঠিক করে দিয়েছি আমি। এখন তোমরা এখানে খেয়াল করো যে হ্যাভ প্ল্যান্টেড আছে, এখানে কি হ্যাভ প্ল্যান্টেড স্যাপলিংস আছে, এখানে কি হবে, হ্যাভে কি হবে, স্টুডেন্টস বলেছিলাম যে কি কি থাকলে দেখো, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে তৎপরবর্তী ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। এখন দেখো এখানে কি আছে, এখানে কিন্তু অ্যালং উইথ আছে। যেহেতু অ্যালং উইথ আছে তো সেখানে কিন্তু এখানের যে ভার্বটি চেঞ্জ করতে হবে সেটা কিন্তু সাবজেক্ট এটার অ্যালং উইথ এর পরের সাবজেক্ট অনুযায়ী হবে না। ঠিক আছে, এটার কিন্তু পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি আছে দেখো, দা হেডমাস্টার, এটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু কি সিঙ্গুলার সাবজেক্ট। ঠিক আছে, তো সেই কিন্তু ভার্বও কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে যদি অ্যালং উইথ না থেকে কি হতো, ইদার অর এরকম কিছু থাকতো, তাহলে সেই কিন্তু কিন্তু স্টুডেন্টস এর ওখানে হ্যাভ হতো। দুইটা রোল কিন্তু আলাদা। হ্যাঁ, দুইটা রোল কিন্তু পুরো আলাদা। তো সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যে এই পাঁচটা জিনিস আছে কিনা, যদি এই পাঁচটা টাইপের কোনো ওয়ার্ড এডিশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা হবে প্রথম যে সাবজেক্টটা সেটা অনুযায়ী। প্রথম সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, ওটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা উদাহরণ দিয়েছি আমি, ইচ বয় এভরি গার্ল হ্যাভ এ পেন। হুম, ইচ বয় এভরি গার্ল হ্যাভ এ পেন। আচ্ছা, এখানে কি হবে বলো তো। আচ্ছা, এখানে অলরেডি একজন কমেন্ট করেছো হ্যাজ। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো হ্যাজ, ধন্যবাদ যারা কমেন্ট করছো তোমাদেরকে। এখানে হ্যাজই হবে। এটারটাও কিছুটা কিন্তু কি, এই যে আমি যে অ্যালং উইথ বললাম এটার মতোই। হ্যাঁ, যে হচ্ছে এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি বা নো থাকলে তার পরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। আচ্ছা, আমি আবার বলছি, এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি বা নো থাকলে পরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে যেহেতু কি দেখো এখানে আছে ইচ, এভরি, বা যদি এরকম আরো উদাহরণ ছিল নো থাকতো, তাহলে কিন্তু কি হতো, এর পরবর্তী যে ভার্ব থাকতো সেটা কিন্তু সাবজেক্ট যাই থাকুক না কেন, হ্যাঁ, এটা কিন্তু ভার্ব গুলো কিন্তু সিঙ্গুলার হতো। সো এখানে সেই কারণে কিন্তু হ্যাজ হয়েছে। আচ্ছা, তাহলে কি আমাদের এই উদাহরণের মাধ্যমে আমাদের কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ এখন একজন লিখেছো লাস্টেরটাও হ্যাজ হবে। হ্যাঁ, ধন্যবাদ, লাস্টেরটা হ্যাজই হবে। আচ্ছা, তো আমাদের কিন্তু এই উদাহরণের মাধ্যমে কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শেষ হয়ে গেল। তো আমি যে তোমাদের এই কয়েকটা দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ালাম, শুরুর দিকে কিন্তু অনেকেই ভেবেছিল অনেক কঠিন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথাটা আবার কি, এটা শুরুর দিকে আমাকে সিলেবাস পড়ানোর সময় অনেকে প্রশ্ন করেছিলেন যে স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি। আচ্ছা, আশা করি আমার এই রুল গুলো পড়ানোর পর এবং মোটামুটি অনেকগুলো রুল থেকে উদাহরণগুলো প্র্যাকটিস করানোর পর আশা করছি তোমাদের আর এখন সমস্যা ওভাবে থাকবে না। তো তোমরা যদি আহ, আমি এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যে তিনটা চারটা ক্লাস করালাম, তোমরা যদি বুঝে থাকো তোমরা একটু কমেন্ট করবে যে জি স্যার আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা বুঝতে পেরেছি। মানে এতদিন পর্যন্ত পড়ানোর টাস্ক গুলো তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্ট করবে, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমি যে ক্লাস নিচ্ছিলাম তোমরা অনলাইন ক্লাসের লাইভ চলাকালীন তোমরা অ্যান্সারটা লিখবে। তো অনেকেই কিন্তু কি করো এটাতে কিন্তু রেসপন্স করো। সো আমি ধরে নিই তখন তোমরা অনলাইন ক্লাসটা শুনো, আর যেহেতু রেসপন্স করছো তার মানে কি, তার মানে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, যাই হোক। এখন আমাদের গত ক্লাসে কিন্তু আমি একটা হোমওয়ার্কের কথা বলেছিলাম। আ হোমওয়ার্ক ঠিক না, তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, এখানে লিখছো যে জি স্যার বুঝতে পারছি, জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আম তোমরা হচ্ছে বুঝতে জি ম্যাম বুঝতে পারছি অল, কোনো প্রবলেম নেই। আচ্ছা যাক ভালো, আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো এটাই হচ্ছে আমাদের সার্থকতা। কারণ যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে তোমাদেরকে ওইভাবে আসলে ডিরেক্ট কন্টাক্ট যেটা সেটা আসলে হচ্ছে না। তো এভাবে পড়ানোর মাধ্যমে যদি বুঝে থাকো সেটা আমাদের জন্য আহ মানে আমাদের জন্য অবশ্যই ভালো কিছু। হ্যাঁ, আচ্ছা এখন একজন লিখেছো জি ম্যাম অনেক সহজ হয়ে গেছে, অনেক ভালো বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আচ্ছা গত ক্লাসে আমি বলেছিলাম আজকে একটা নতুন টপিক পড়াবো। হুম, নতুন টপিক পড়াবো। এটা কি? ভয়েস। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জটা নিয়ে তোমরা একটু বইয়ে কি লেখা আছে একটু পড়বে। আর আমি কিন্তু হুম, বইয়ের বাইরে থেকে কিন্তু কঠিন কিছু পড়াই না। বইয়ে যা থাকে বরং বইয়ে যদি এরকম কঠিন কিছু থাকে সেই জিনিসটাকে কিভাবে সহজ করা যায় সেটাই কিন্তু আমি ট্রাই করি। হ্যাঁ, তোমাদের কিভাবে বুঝতে সহজ হয় সেটাই কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, আমি জানি না তোমাদেরকে যে বাড়ির কাজ দিয়েছিলাম ভয়েসটা তোমরা কতটুকু পড়েছো। আম, হয়তো বা ক্লাসে থাকলে আমি এখন জিজ্ঞেস করতাম যে ভয়েস কি বা কি পড়েছো, আমি কিন্তু ক্লাসে আবার পড়া জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি হচ্ছে পূর্ববর্তী ক্লাসে যা পড়াই দিই সেটা কিন্তু ক্লাস শুরু করার পূর্বে জিজ্ঞেস করি। আবার ওই দিন ক্লাসে যা পড়াই ক্লাসের শেষে 10 মিনিট কিন্তু তোমরা যখন আসবে আমি কিন্তু ক্লাসের শেষে আবার এটা জিজ্ঞেস করবো। এতে কি হয়? এতে তখন তোমাদের মনে হয় যে আম, অনেক পড়া বা হচ্ছে যে একটু পড়তে হচ্ছে, কিন্তু এটার ফলটা তোমরা পরীক্ষার সময় ভোগ করবে। পরীক্ষার সময় তোমাদের কাছে কি একদম মনে হবে যে হ্যাঁ সবই তো ক্লাসে পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তো যাই হোক, আজকে আমরা ভয়েস দিয়ে শুরু করি। ভয়েস কি? ভয়েস কি আমি একটু বাংলায় বলে নিই। ইংরেজিতে বলার আগে আমি একটু বাংলায় বলে নিই। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা কি ভয়েস বা বাচ্য বলে। ঠিক আছে, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। এখন হচ্ছে বাংলায় কিন্তু ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। আমরা কিন্তু গ্রামারে পড়েছিলাম। ঠিক আছে, ভয়েস কিন্তু হচ্ছে কি বাচ্য পরিবর্তন বাংলায় আমরা পড়েছিলাম। আচ্ছা, এবার একটু আমরা হচ্ছে যেহেতু ইংরেজিতে পড়ছি তো আমাদের এখন বাংলা দিয়ে কোনো ইয়া নাই, এখন আমরা পুরো ইংরেজিতে চলে যাব তোমাদের বোঝানোর জন্য। জাস্ট একটু বাংলাটা বলে নিলাম। আবার আরেকটা জিনিস আছে দেখো, ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। ঠিক আছে, এখন হচ্ছে যে কোনো একটা কাজ সে নিজে করে বা সে এমন ভাবে বাক্যটা হয় যে মনে হচ্ছে যে তাকে দিয়ে করানো হচ্ছে বা সে সে তাকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা ভাত খাই, আমরা হাতটা নিয়ে এসে সোজাভাবে ভাতটা খাই। কিন্তু এখন যদি আমরা সোজাভাবে ভাত না খেয়ে এরকম হয় হাতটা হচ্ছে মাথার পিছন দিকে ঘুরিয়ে এনে মুখের সামনে এনে ভাত খাই, এটাই হচ্ছে জাস্ট ভয়েস। ঠিক আছে, এটা কিন্তু মানে খুব সহজ। ভয়েস চেঞ্জটা কিন্তু খুবই সহজ, জাস্ট হচ্ছে সহজ যে কাজটা ওটাকে তোমার একটু ঘোরায় দিব, এক্সারসাইজ করাবো। ইনশাল্লাহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো কারো যদি ভয়েস নিয়ে কোনো সমস্যা থাকে আশা করি ইনশাল্লাহ ওইটা কেটে যাবে। আচ্ছা, এবার আমি একটু ইংরেজিতে বলি ভয়েসটা কি। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has done to it। হ্যাঁ, আমি হচ্ছে বাংলাতে যে কথাটা বললাম এটাই সেটা হচ্ছে যে সাবজেক্ট কোনো কাজ করে বা হচ্ছে যে সাবজেক্ট কোনো কিছুকে দিয়ে এই কাজটা করায়, এটাই। আচ্ছা, এবার তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই যে ভয়েস কত প্রকার। হ্যাঁ, ভয়েস কত প্রকার একটু আমরা উদাহরণে চলে যাই। ভয়েস হচ্ছে দুই প্রকার। আমরা কিন্তু আগে থেকে যখন পড়েছি আমরা কিন্তু ছোটবেলা থেকে যখন পড়েছি তখনই কিন্তু জেনেছি যে হচ্ছে ভয়েস দুই প্রকার। আচ্ছা,
আম, তাহলে কি, তাহলে কিন্তু একজন লিখেছো আমাদের কি ফাইলগুলো পিডিএফ বা পাওয়ার পয়েন্ট আকারে ইমেলে দেওয়া যাবে। এটা পাওয়ার পয়েন্টে ইমেল করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমি তোমাদেরকে যা পড়িয়েছি এগুলো সব বইয়ের ভেতর থেকেই। ইভেন আমি কিন্তু পড়ানোর সময় বলেছি এগুলো নোট রাখবে। আমি কিন্তু বইয়ের বাইরের উদাহরণ খুব কম ব্যবহার করেছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট বলেছি পরীক্ষায় আসবে ওগুলো কিন্তু আমাদের নোট রাখতে বলেছিলাম। তো এত পাওয়ার পয়েন্ট বা ইমেলে রাখার কিছু নেই। হ্যাঁ, কারণ হচ্ছে শেষ পর্যন্ত এগুলো পড়া হয় না, জাস্ট ক্লাসের সাথে সাথে থাকবে। এবং আমি যে টপিক গুলো পড়েছি বই থেকে একটু দেখে নেবে, বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় হয় না। তো এত টেনশন করার কিছু নেই। আচ্ছা, তাহলে দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এখানে দুই ধরনের ভয়েসের কথা বলা হচ্ছে, যেটা আমরা সবসময়ই জানি, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ। পাচ্ছো বা আমার কথা শুনতে পাচ্ছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আম, ক্লাসটি শুনতে পাও বা হচ্ছে লাইভ চলাকালীন সময় প্রেজেন্টেশনটি দেখে থাকো এখন, তাহলে প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে। কারণ মাঝে মাঝে এরকম হয়, দেখা যায় যে ভিডিও টিমতে দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারি না যে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ। আচ্ছা, একজন লিখছো ঠিক আছে ম্যাম ধন্যবাদ। আরেকজন লিখছো আহ ম্যাম, আরেকজন লিখছো আটকে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অনেকেই লিখছো যে ইয়েস ম্যাম শুনতে পাচ্ছি, জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আবার দুই একজন লিখেছো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার এখানে কিন্তু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমাদের এখানে দেখা যায় যে মাঝে মাঝে দুই একজন হয়তো বা শুনতে পারো না, সেক্ষেত্রে কি হয়, তার ওখানের যে ইন্টারনেট, উম আচ্ছা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা শুনতে পাচ্ছো, ঠিক আছে শুনতে পাচ্ছো যেহেতু, তাহলে ধরে নিচ্ছি সবাই শুনতে পাচ্ছো। আর যারা একটু শুনতে পাচ্ছ না বা একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, আহ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মনে হয় ইন্টারনেট প্রবলেমটা তাদের ওখানে দেখা যাচ্ছে, তবে সাউন্ড আসে না, একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, আবার আরেকজন লিখে জি স্যার দেখতে এবং শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা দেখতে শুনতে পাচ্ছো। তোমরা যে ইন্টারনেট থেকে লাইভ লাইভটা দেখছো, তোমরা একটু ওটা থেকে আবার বের হয়ে পুনরায় আবার একটু ইন্টারনেটটা চেক করে একটু আবার ওই লাইভে চলে আসো, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাক্টিভ ভয়েসে যাই। আম, অ্যাক্টিভ ভয়েসটা কি দেখো, অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই সক্রিয়। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই সক্রিয়, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ, সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ করে, সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। ঠিক আছে, মানে সাবজেক্ট যখন আম, নিজেই সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কি এই ভয়েসটা হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এবার দেখো স্ট্রাকচারটা কি, এখানে আমি একটু স্ট্রাকচারটা বলি। আচ্ছা, অনেকেই এখন লিখছো প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। আচ্ছা, না অনেকেই শুনতে পাচ্ছ। আমি ধরেই নিচ্ছি যে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ। একটু সমস্যা এরকম হবেই, হ্যাঁ, এরকম একটু ইন্টারনেটের সমস্যা আসলে পুরো বাংলাদেশের সব জায়গায় একটু হয়। আহ সমস্যার কোনো কারণ নেই, এই ভিডিওগুলো রেকর্ড হয়ে থাকে। তো তোমরা একটু এখন কষ্ট করে দেখো, কিছু বোঝার সমস্যা হলে তোমরা কিন্তু কি আহ আচ্ছা, এখন একজন লিখছে এখন লেখাগুলো নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা কি আছে, স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা আছে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। ঠিক আছে, মানে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হচ্ছে সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে ভার্ব থাকবে, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন আমরা যদি উদাহরণটা দেই, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আই ডু দা ওয়ার্ক, বা আমি বলি যদি আই ইট রাইস,
হুম, প্রাইভেট স্কুল এরকম। তো হচ্ছে এরকম মানে সিম্পল একটা বাক্য যেটার হচ্ছে সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে এবং ভার্বটা থাকবে। সেই ক্ষেত্রে কোনো ঘোরানো পেঁচানো যদি নেই সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে? অ্যাক্টিভ ভয়েস হবে। এটা খুবই সহজ। আচ্ছা একটু প্যাসিভ ভয়েসটা বলি দেখো। প্যাসিভ ভয়েসটা হচ্ছে মানে একটু ঘোরানো। আমি যেটা বলেছিলাম যে তুমি ভাত খাবে, আমরা যেভাবে ভাত খাই, হাতটা মুখের সামনে এনে ভাতটা খেলাম। কিন্তু হাতটা যদি মাথার পিছন দিয়ে ঘুরিয়ে এনে আমি যদি বাঁকাভাবে খাই, ওই জিনিসটাকেই জাস্ট প্যাসিভ বলা হয়। ঠিক আছে? সহজ। এটা হচ্ছে যখন আমরা স্কুলে পড়তাম তখন স্যাররা আমাদের আম আচ্ছা স্লাইডটা বোঝা যাচ্ছে না, তাহলে মনে হয় স্লাইডটা বোঝা যাচ্ছে না, একজন লিখেছো তাহলে মনে হয় তার একটু সমস্যা। আচ্ছা যাই হোক, উম একটু কষ্ট করে দেখে নাও, কারণ হচ্ছে যে সবার সব জায়গায় ইন্টারনেট ভালো থাকবে না। এটাই স্বাভাবিক। হ্যাঁ, তারপরে হচ্ছে সুযোগ সুবিধা মতো তোমরা দেখে নিও। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমি প্যাসিভটা বলি। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। দেখো, আমি যে কথাটা বলেছিলাম, আগের এক্সাম্পলটা কি ছিল? আই ইট রাইস বা আই ডান দ্য ওয়ার্ক। হুম, আই ডু দ্য ওয়ার্ক। তো সেখানে কি ছিল দেখো, সেখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু নিজে কাজটি করতো, কোনো ঘোরানো পেঁচানোর ব্যাপার ছিল না, অবজেক্ট অবজেক্টের মতো ছিল। কিন্তু এখানে হচ্ছে দেখো কি আছে, এখানে অবজেক্টের কাজটিও যখন সাবজেক্টের উপর এসে পড়ে তখন কিন্তু কি হয়? ভার্বের প্যাসিভ ফর্মটা হয়। ঠিক আছে? প্যাসিভ ভয়েস হয়। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের স্ট্রাকচারটা কি আছে? স্ট্রাকচারটা দেখো আছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটু খেয়াল রাখতে হবে। খুব এটাও কিন্তু সহজ, প্যাসিভ ভয়েসটাও কিন্তু সহজ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আহ হুম আহ ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা একটু মেমোরাইজ করলে সহজ হয়ে যাবে। আহ কি আছে? অবজেক্ট যোগ বি ভার্ব যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ বাই যোগ সাবজেক্ট। এখানে কি? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ঠিক আছে? আগে ছিল আই ডু দ্য ওয়ার্ক, আর এখানে ছিল দি ওয়ার্ক ইজ ডান বাই মি। মানে হচ্ছে দেখো এখানে কিন্তু অবজেক্টটা সামনে চলে এসেছে। যখন কোনো ভয়েস, কোনো একটা বাক্যের কোনো একটা সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, তখন কিন্তু কি হবে? অবজেক্টটা সামনে চলে আসবে এবং কি হবে? ওখানে বি ভার্ব হবে, বি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং প্যাসিভ করার সময় অবশ্যই বাই দিয়ে হবে। হ্যাঁ, অবশ্যই বাই দিয়ে হবে। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা। এরপরে দেখো, এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করার সময় কিছু রুল থাকবে। যেরকম আমরা কি সাবজেক্ট বা এগ্রিমেন্টের সময় কিছু রুল পড়েছিলাম। তো এখানেও কিন্তু কিছু রুল থাকবে। রুলগুলো এরকম যে, রুলগুলো যদি আমরা ঠিকভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তীতে কোনো এক্সাম্পল বা কোনো এক্সারসাইজ গুলো কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার কি কি রুল গুলো আছে? দেখো প্রথমটা আছে কি, অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, যেটা একটু আগে বললাম যে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের দেখো অবজেক্ট হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয়। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হবে, যেমন আই ডু দা ওয়ার্ক, সেটা হবে দা ওয়ার্ক, মানে যেটা হচ্ছে লাস্টের অংশ ছিল সেটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, মানে সেটা সামনে চলে আসবে। আর তারপর কি আছে দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় কি? ডান। ডু, ডু ছিল, ডু এর পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। ডু এর পাস্ট হচ্ছে ডিড, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। আর তারপর কি আছে দেখো, সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি বা বি ভার্ব হয়। যেমন এখানে যদি পাস্ট পার্টিসিপল হতো তাহলে কিন্তু কি হতো? হ্যাড ডান। তাহলে কিন্তু হ্যাড ডান হতো, এরকম আর কি। তো যখন যে টেন্সে থাকবে, ভয়েসের ক্ষেত্রেও কিন্তু আমাদের টেন্সের ব্যাপারগুলো আসবে। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সেও হতে পারে বা পাস্ট টেন্সেও হতে পারে বা ফিউচার টেন্সেও কিন্তু ভয়েস চেঞ্জটা হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী কিন্তু আমাদের পরিবর্তন হবে। আচ্ছা, তারপরে দেখো, তারপর স্লাইডটা আমরা একটু দেখি। দেখো এখানে দেখো, আমি যে কথাটা বলেছিলাম
ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, যেটা আমরা টেন্সে পড়েছিলাম। টেন্সে কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো এখানেও কিন্তু আমাদের যখন আমরা ভয়েস চেঞ্জ গুলো করব, তখন কিন্তু আমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এখানে বি ভার্ব গুলো কি আসছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি হয় তাহলে সহজ, তাহলে বি ভার্ব গুলো হবে হচ্ছে এম ইজ আর। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্ব গুলো হবে আহ, দেখো ওয়াজ ওয়ার। তারপরে ফিউচার ইনডিফিনিট যদি থাকে তাহলে ভার্ব গুলো হবে শ্যাল বি বা উইল বি। আচ্ছা, আমি যে এই পর্যন্ত যে পড়িয়েছি, তোমরা কি এই পর্যন্ত আহ, দেখেছো বা শুনতে পাচ্ছো? বা যতটুকু পড়িয়েছি খুবই অল্প, হ্যাঁ খুবই অল্প পড়িয়েছি, তো তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে হচ্ছে আম, কয়েকজন হচ্ছে নিজেদের মধ্যে কথা বলছো। রাসেল সরকার, আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ হোসাইন। আচ্ছা, এখানে কিন্তু নিজেদের মধ্যে কথা বললে হবে না। হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বলে কিন্তু হবে না। আমি কিন্তু বলেছি আমাদের ঢাকাইটের যেসব স্টুডেন্টস আছো তারা যদি অনলাইন ক্লাসে এরকম ক্লাস চলাকালীন সময়ে যদি নিজেদের মধ্যে কথা বলার অবান্তর কোনো প্রশ্ন করো, এগুলো কিন্তু আমি নোট করে রাখি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি নোট করে রাখি। সো অনলাইন ক্লাস চলাকালীন সময়ে এরকম কোনো কাজ করবে না যেটা হচ্ছে তোমাদের টিচারের সমস্যা হয়, বা তোমাদের সাথে যে তোমাদের আহ যারা ক্লাস করছে, তোমাদের ক্লাসমেট যারা আছে তাদের কোনো সমস্যা হয়। সো নিজেদের কাজের জন্য কিন্তু বাকিদের কোনো সমস্যা করবে না, এবং যারা করবে সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি যে এগুলো কিন্তু আমি নোট রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভেতর আছে হচ্ছে শ্যাল বি বা উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে শ্যাল বি বা উইল বি, যেগুলো হচ্ছে আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম টেন্সের ভেতরে। তারপরে দেখো কন্টিনিউয়াস টেন্সে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। দেখো, এখন এখানে দেখো, এখানে জাস্ট বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। হ্যাঁ, শুরুতে ছিল দেখো ওয়াজ ওয়ার, কিন্তু কন্টিনিউয়াস যখন হয়েছে তখন কিন্তু আইএনজি যোগ হয়েছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে? এম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে, জাস্ট এম ইজ আর আছে, আর এটার সাথে কি হয়েছে? বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তারপরে পাস্ট কন্টিনিউয়াসে কি আছে দেখো, প্রেজেন্ট ইন পাস্ট ইনডিফিনিটের মতো ওয়াজ ওয়ার কিন্তু ঠিকই আছে, কিন্তু এটার সাথে বি ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। ঠিক আছে। আর ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, শ্যাল বি বিং, উইল বি বিং। ওখানে কিন্তু ফিউচার ইনডিফিনিটের মতো শ্যাল বি আর উইল বি ঠিকই ছিল, কিন্তু বির সাথে শুধুমাত্র আইএনজি যোগ হয়েছে। তোমাদের শুরুতে আমি যে রুলগুলো পড়াচ্ছি, বা আহ, কোন টেন্সের সাথে কি হবে, বি ভার্বের সাথে কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুরুতে খেয়াল রাখতে হবে। তো শুরুতে তোমরা যদি এই জিনিসগুলো একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে যখন তোমাদের আমি স্ট্রাকচার পড়াবো বা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিব, তোমরা কিন্তু নিজেরাই পারবে। হুম। তো প্রথমে একটু যদি কারো কাছে কনফিউজিং বা কঠিন মনে হয়, সমস্যা নেই, একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনলেই হবে। আহ, এটা এরকম কোনো কঠিন কিছু না। এক হচ্ছে যে আমরা আগে থেকে এই জিনিসগুলো জানি, আর দুই হচ্ছে যে আমি খুব সহজ ভাবেই সবসময় পড়ানোর চেষ্টা করি, যাতে এরকম কিছু না হয় যে আমি একভাবে পড়িয়ে যাব আর তোমরা বুঝবে না, এরকম কখনোই না। সবসময় চেষ্টা করব তোমরা যাতে বুঝতে পারো, সেভাবে পড়ানোর। আর তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই যখন যে জিনিসটা পড়াবো পড়ার ভেতরে থাকবে, পড়ার বাইরে যাবে না। হ্যাঁ, তো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, তারপরে দেখো পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে আছে হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন। তারপরে দেখো পাস্ট পারফেক্টে আছে হচ্ছে হ্যাড বিন। পাস্ট পারফেক্টে কি আছে? পাস্ট পারফেক্টে আছে হ্যাড বিন। তারপরে দেখো ফিউচার পারফেক্টে কি আছে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা হচ্ছে জাস্ট দেখো ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট যেগুলো আমরা আগে পড়েছিলাম, ঠিক ওরকমই আছে। জাস্ট ওগুলোর সাথে আমাদের হ্যাজ, হ্যাড, শ্যাল বসেছে, এবং সাথে কিন্তু বিন গুলো বসেছে। হ্যাঁ, বিভিন্ন রকম বিন গুলো বসেছে। সেটা হ্যাড বিন হতে পারে, বা শ্যাল হ্যাভ বিন, বা উইল হ্যাভ বিন হতে পারে। আচ্ছা, তারপরে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে
প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। শুরুতে কিন্তু আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে, বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে ভার্বের কিরকম পরিবর্তন হবে, বা বি ভার্বের কোন ফর্মটি বসবে, আর পাস্ট ফর্মে থাকলে কি হবে, পারফেক্ট টেন্সে থাকলে কি হবে। এই জন্য কিন্তু শুরুতে ওগুলো বললাম, যাতে এখন আমি তোমাদের যে স্ট্রাকচার গুলো বলবো এটাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে একটু স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা কি দেখো, অবজেক্টের সাবজেক্ট, হ্যাঁ, অবজেক্টের সাবজেক্ট, তারপরে হচ্ছে এম, ইজ, আর, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। এখানে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট। ঠিক আছে, মানে হচ্ছে যেমন আই ডু দা ওয়ার্ক। দেখো পরে তোমাদের উদাহরণগুলো যখন আমি দিব, উদাহরণ দিলে ইনশাল্লাহ তখন যদি কারো কনফিউশন থাকে এটা সমস্যা দূর হয়ে যাবে। কি আছে দেখো, অ্যাক্টিভ ভয়েসে আই প্লে ফুটবল। দেখো এখানে কি অ্যাক্টিভ ভয়েসের আই কি, আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, যে নিজে অ্যাক্টিভ, সেই খেলাটা খেলে। প্লে, সে কি করে, খেলা করে। ফুটবল, ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট, মানে খুব সহজ। ঠিক আছে, আই প্লে ফুটবল একটা সহজ উদাহরণ। এখানে দেখো প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে, প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে, অবজেক্টটাই কিন্তু সাবজেক্টে পরিণত হবে। তাহলে হচ্ছে কি হয়েছে এখানে দেখো, ফুটবলটা সামনে চলে এসেছে। ফুটবল ইজ প্লেড বাই মি। ঠিক আছে, এখানে কি হয়েছে, ফুটবলটা সামনে চলে এসেছে। দেখো ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, তারপরে দেখো অ্যাক্টিভ ভয়েস কি আছে, দে ইট রাইস। হ্যাঁ, বা এরকম যদি থাকতো আই ইট রাইস, তাহলে কি হতো, রাইস ইজ ইটেন বাই মি। আর যেহেতু এখানে দে আছে, তাহলে হচ্ছে রাইস ইজ ইটেন বাই দেম। ঠিক আছে, এখানে হচ্ছে তাহলে দেখো ওই নিয়মের মধ্যেই পড়েছে, সাবজেক্ট হয়েছে, বি ভার্ব হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে, বাই হয়েছে, তারপরে কিন্তু কি হয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো সেটা আমরা একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচারটা কি আছে দেখো, স্ট্রাকচারটা আছে অবজেক্টের সাবজেক্ট যোগ এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। কি বলছি দেখো, অবজেক্টের সাবজেক্ট প্রথমটার মতোই, শুধু এখানে কন্টিনিউয়াস যেহেতু আছে তো বি এর সাথে আইএনজি যোগ হয়েছে। হুম, এম বিং, ইজ বিং, আর বিং, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটাও কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সেই হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সেও হবে। কি হয়েছে, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি হবে, ফুটবলটা আগে চলে এসেছে। দেখো ফুটবলটা হচ্ছে যে অবজেক্ট, ঠিক আছে, তারপরে কি বি ভার্ব ইজ, তারপরে এর সাথে কি হয়েছে, আইএনজি যোগ হয়েছে, ইজ বিং, তারপরে প্লেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি, বাই যোগ হয়েছে, প্লাস হচ্ছে অবজেক্ট হিসেবে মি হয়েছে। হুম, তারপরে দেখো হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, রাইসটা চলে এসেছে সামনে, রাইস ইজ বিং, আইএনজি যোগ হয়েছে, ইটেন বাই হিম। দেখো আমি এতক্ষণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে খুব সহজভাবে দুটো নিয়ম কিন্তু অলরেডি বলে ফেললাম। তোমরা আশা করি আমি যতটুকু পড়িয়েছি, প্রথমে পড়ালাম ভয়েসের সংজ্ঞা বা ভয়েস কি, যেটা আর কি পরীক্ষায় আসবে না, কিন্তু হচ্ছে যে তোমাদের জাস্ট জানানোর জন্য বললাম। তারপরে কি ভয়েস কত প্রকার, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, হ্যাঁ, তারপরে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ কি, প্যাসিভ ভয়েসের উদাহরণ কি, তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রুলটা কি, কিভাবে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, তারপরে হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি, কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে গেলে ভার্ব গুলো কিভাবে পরিবর্তন হবে, বা বি ভার্ব গুলো কি হবে,
সেটা হচ্ছে বর্তমানের প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে, পাস্টের ক্ষেত্রে কি হবে, ফিউচারের ক্ষেত্রে কি হবে, এগুলো পড়িয়েছি। তো আমি এতক্ষণ পর্যন্ত আম, যে ভয়েস নিয়ে যে তোমাদের পড়াগুলো পড়ালাম বা যে রুলগুলো পড়ালাম, তোমরা কি সবাই যাচ্ছ, ক্লাসের সাথে কি আছো, বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটু কমেন্ট করবে, আহ জি স্যার বুঝতে পারছি। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তোমরা হচ্ছে বুঝতে পারছো। ঠিক আছে? না হলে কি মনে হবে যে আমি হয়তো বা একাই পড়ে যাচ্ছি, আর তোমরা হয়তো বা শুনতে পাচ্ছ না বা বুঝতে পারছো না। কারণ যখন আমি এক্সারসাইজ করাই তখন কিন্তু কি, তোমরা কিন্তু কমেন্ট করো যে এখানে কি বসবে বা বাক্যটা কি পরিবর্তন হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি রুল গুলো পড়াচ্ছি, এই ক্ষেত্রে তোমাদের রেসপন্সটা কিন্তু ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না। তো সেই জন্য তোমরা একটু কমেন্ট করবে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো, ইয়েস স্যার, জি ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি, বুঝেছি ম্যাম, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ধন্যবাদ সকলকে যারা কমেন্ট করেছো। আচ্ছা, এরপরে তাহলে আমরা, যেহেতু তোমরা এতক্ষণ যা পড়ালাম বুঝতে পারছো, তাহলে আমি কি করি দেখো, পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন দেখো কি, এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা শুরুতে পড়লাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে পড়লাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের কি আসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে পারফেক্ট টেন্সে কি হবে দেখো, ওই একই রকম অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, সহজ। উম যে হ্যাভ বা হ্যাজ আমরা শুরু থেকে বলে আসছি। হুম, হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। তারপরে তারপর কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে হবে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যাক্টিভ ভয়েস কি আছে, হি হ্যাজ ইটেন রাইস। হ্যাঁ, এখানে আছে হচ্ছে কি, হি হ্যাজ ইটেন রাইস, তাহলে এখানে কি হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। দেখো, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। এখানে যদি কোনো আহ হির জায়গায় যদি কোনো প্লুরাল কিছু হতো, আহ তাহলে কি কি হতো বলতো, তাহলে কিন্তু এখানে হ্যাভ হতো। হ্যাঁ, উই হ্যাভ বিন ইটেন রাইস, তাহলে হচ্ছে রাইস হ্যাভ বিন ইটেন বাই আস। হিমের জায়গায় কিন্তু যেহেতু উই আছে, দেখো অবজেক্টটা পরিবর্তন করার সময় কিন্তু সাবজেক্টটা কি ছিল সেই অনুযায়ী কিন্তু অবজেক্টের পরিবর্তন হবে। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন হি থাকলে কি হবে, হিম। হুম, তারপর শি থাকতো যদি, তাহলে কি হতো বলতো, এখানে যদি শি হ্যাজ ইটেন রাইস থাকতো, তাহলে হিমের জায়গায় কি হতো, হ্যাজ বিন ইটেন বাই কি হতো, এখানে হিমের জায়গায়, হিমের জায়গায় কিন্তু হার হতো। সো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা কোন পার্সনে আছে। হ্যাঁ, সেই পার্সন অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী অবজেক্টটা হবে। তারপরে দেখো কি আছে, আই হ্যাভ প্লেড ফুটবল। দেখো, আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, যখন আই হ্যাভ প্লেড ফুটবল, যেটা হচ্ছে উই হ্যাভ বলেছিলাম আমি, উই হ্যাভ ইটেন রাইস, তো সেখানে দেখো হ্যাভের উদাহরণ চলে এসেছে। আই হ্যাভ প্লেড ফুটবল, আইটা কি, আইটা কিন্তু ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের পরে কি হবে দেখো, অবশ্যই হ্যাভ হবে। ঠিক আছে, ফার্স্ট পার্সনের পরে কিন্তু সি থাকলে হার হবে। আচ্ছা, অনেকে লিখছো সি থাকলে হার হবে, দেখো আই এর পরে কিন্তু হ্যাভ হয়েছে। কিন্তু যে ক্ষেত্রে রাইস বা ফুটবল সাবজেক্ট হয়েছে, সেই কিন্তু কি হবে, হ্যাজ বিন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আর হ্যাভ বিন হবে না। এখন তোমরা যদি লেখো আই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাভ বিন প্লেড বাই মি, তাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু এটা ভুল হবে। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে অবজেক্টের সাবজেক্টটি যখন সামনে সামনে আসবে সাবজেক্ট হিসেবে, তখন সেটা কি, ফুটবলটা কিন্তু একটা থার্ড পার্সন টাইপের। তো সেখানে কিন্তু ফুটবলের পরে কিন্তু অবশ্যই হ্যাজ, হ্যাজ হবে। ঠিক আছে, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো হার, হার হবে। আচ্ছা, ধন্যবাদ, এটা কিন্তু খুবই সহজ, আমি জানি তোমরা জানো হার হবে। কিন্তু জাস্ট তোমরা ক্লাসের সাথে আছো কিনা, বা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, বা আমি যে রুল গুলো পড়াচ্ছি সেগুলো বুঝতে পারছো কিনা, জাস্ট এটা জানার জন্য কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে আমি একটু প্রশ্ন করি। হ্যাঁ, বা অনেকের এরকম হতে পারে যে সকালবেলা কি, শীতের সকাল 10টা,
10টা অনেকের কাছে শীতের সকাল হতে পারে হয়তো বা ক্লাস করার সময় হয়তো বা অনেক একটু একটু তন্দ্রার মতো আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আইস ব্রেকিং এর জন্য কিন্তু আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে হচ্ছে ঘুমটা যেন কেটে যায়। ঠিক আছে? আচ্ছা। তারপর আমরা একটু দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কি হবে? এতক্ষণ কিন্তু আমরা প্রেজেন্ট করে ফেললাম। ঠিক আছে? প্রেজেন্ট কিন্তু আমাদের শেষ। এবার আমরা পাস্টে চলে এসেছি। তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম কি? দেখো এই স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা কি আছে দেখো। অবজেক্টের সাবজেক্ট অথবা এখানে কি হবে ওয়াজ অথবা ওয়্যার। তারপরে হচ্ছে আচ্ছা এখানে একজন লিখেছো হ্যাজ হবে কেন? ওকে, আমি তাহলে পূর্বের সাইডে চলে যাই। আই যদি থাকে আই যদি থাকে তাহলে আয়ের পরে কি হয় বলতো? যদি আই থাকতো বা উই থাকতো এগুলো কিন্তু মানে ফার্স্ট পার্সন। ঠিক আছে? ফার্স্ট পার্সন। সেই ক্ষেত্রে কিন্তু কি হয়েছে দেখো, এখানে কিন্তু হ্যাভ হয়েছে। কিন্তু ফুটবল তারপর রহিম করিম যাই থাকুক না কেন এগুলো কিন্তু থার্ড পার্সন। আর থার্ড পার্সনের পরে কিন্তু কি হবে? অবশ্যই হচ্ছে যে হ্যাজ হবে। ঠিক। আর দেখো এখানে হির পরে হ্যাজ হয়েছে কেন? হিউ কিন্তু সেকেন্ড পার্সন। তো সেই ক্ষেত্রে কিন্তু হির পরেও হ্যাজ হয়েছিল। আর রাইসও যেহেতু থার্ড পার্সন সেকেন্ড পার্সন, সো সেখানে কিন্তু রাইসের পর হ্যাজ হয়েছিল। তোমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে হচ্ছে ফার্স্ট পার্সন আছে কিনা। সেই ক্ষেত্রে কি হবে? আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আশা করি যে প্রশ্ন করেছিলে হ্যাজ হবে কেন সে বুঝতে পেরেছো। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো আমরা পাস্ট ইনডিফিনিটে ছিলাম। পাস্ট ইনডিফিনিটে হচ্ছে কি থাকবে? প্রেজেন্টে যেহেতু ছিল এম ইজ আর পাস্টে থাকবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। পাস্টে কি থাকবে? পাস্টে থাকবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ঠিক আছে? তাহলে এখানে কি দেখো, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে কিন্তু যখন পাস্ট টেন্স হবে তখন কিন্তু কি হবে দেখো, আমাদের কিন্তু ভার্বটাই পরিবর্তন হয়ে গিয়েছে। হুম, ইটের জায়গায় কিন্তু এট হয়েছে আই এট রাইস। তাহলে এখানে যখন আমি প্যাসিভ করতে যাব তখন কি হয়েছে দেখো, রাইস ওয়াজ ইটেন বাই মি। হুম, রাইস ওয়াজ ইটেন বাই মি। সেক্ষেত্রে হচ্ছে রাইস যেহেতু এখানে অবজেক্টই সাবজেক্ট হিসেবে এসেছে, রাইজের পর বি ভার্ব হয়েছে হচ্ছে ওয়াজ। রাইজের পর হচ্ছে কি বি ভার্ব হয়েছে ওয়াজ। আচ্ছা যে কমেন্ট করেছিল হ্যাজ হয়েছে কেন সে লিখেছে জি ম্যাম বুঝতে পারছি, তার মানে হচ্ছে তুমি বুঝতে পেরেছো আমি ধরে নিলাম। এগুলো সহজ, শুধু যখন যে রুলটা পড়াবো ওই রুলটার সময় একটু দেখবে যে কোথায় কি পরিবর্তন হচ্ছে। তো তাহলে কিন্তু কি কোনো সমস্যাই হবে না। তাহলে ওই টাইপের যদি অন্য যে কোনো উদাহরণ আসুক না কেন তোমরা কিন্তু সেটা পরীক্ষায় অবশ্যই উত্তর করতে পারবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমি একটু বলি আরেকটা উদাহরণ যেটা আছে কি। প্রথমে যেহেতু দে প্লেড ফুটবল, দেখো দে প্লেড ফুটবল। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা পাস্ট টেন্সে করব বা ওই যে একটু আগে আমরা যেটা বলেছিলাম যদি আমাদের এরকম হয় পারফেক্ট টেন্সও যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি বলেছিলাম। আচ্ছা একজন লিখেছো স্যার আমাদেরকে যদি কয়েকটা প্যারাগ্রাফ ডায়লগ অ্যাপ্লিকেশন দেন ভালো হবে, একটু প্রিপারেশন রাখতাম। আচ্ছা তোমাদের কিন্তু মানে কখন কি ক্লাস হবে এটা কিন্তু হচ্ছে একটা সিলেবাস আছে। হ্যাঁ সিলেবাসটা কিন্তু শুরুতেই বলেছিলাম। তো বাসায় বসে তোমরা বইয়ে যেরকম প্যারাগ্রাফ বা হচ্ছে যে ডায়ালগ আছে আর সেটা তোমাদের যদি আমি যা পড়াচ্ছি সেটা পড়ানোর পরে যদি কারো মনে হয় যে তোমরা নিজেরা ডায়ালগ বা প্যারাগ্রাফ পড়বে তাহলে কিন্তু নিজেরা তোমরা প্র্যাকটিস করতে পারো। যেহেতু আমি এখন গ্রামার সেকশন পড়াচ্ছি তো এখন গ্রামার সেকশনটাই পড়তে হবে। হ্যাঁ, আর কেউ যদি নিজেরা ইচ্ছা করে পড়তে চাও সেটা পড়তে পারো। কারণ হচ্ছে প্যারাগ্রাফ বা ডায়লগ হচ্ছে বোঝানোর কিছু নেই। আমি তোমাদেরকে যখন আমার গ্রামার সেকশনটা হয়ে যাবে, কারণ গ্রামার সেকশনের মার্ক কিন্তু বেশি, আমি শুরুতে বলেছিলাম 30 নাম্বার শুধু গ্রামার সেকশন থেকে আসবে। আর এটা হচ্ছে বোঝার ব্যাপার আছে প্লাস অনেক কিছু জানার ব্যাপার আছে। সো গ্রামার সেকশনটা হচ্ছে আগে ভালো করে পড়ে তারপরে কিন্তু আমাদের যখন আমি কম্প্রিহেনশন পড়াবো
বা প্যারাগ্রাফ যখন দিব, ততদিনে হয়তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলেও যাবে। এটা হচ্ছে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলে, তোমাদেরকে একসাথে কয়েকটা দিলে তোমরা শেষ করে ফেলতে পারবে। এটা হচ্ছে নিজেদের পড়ার ব্যাপার, এটা বোঝার কিছু নাই। হ্যাঁ, কিন্তু গ্রামারটা হচ্ছে বুঝার ব্যাপার। তো এখন প্যারাগ্রাফ বা হচ্ছে ডায়ালগের ব্যাপার আসবে না। কেউ যদি পড়তে চাও, তারা হচ্ছে নিজেরা নিজেদের মতো করে পড়তে পারো। কারণ বই যেহেতু সবার কাছেই আছে, তো পড়াটা সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে? তো নিজেরা নিজেদের মতো পড়ে নিবে। এই ক্ষেত্রে মানে যখন আমি গ্রামার পড়াবো, তখন আমি তোমাদের অন্য কোনো পড়ার কথা বলবো না বা দিব না। কারণ সবার ব্রেন কিন্তু সমান না, বা সবাই কিন্তু সবকিছু ক্যাচ করতে পারবে সমভাবে, এরকমও কিন্তু না। হ্যাঁ, তুমি যে জিনিসটা হয়তো বা রুলটা বুঝে গেছো, কিন্তু তোমার এক ফ্রেন্ড হয়তো প্রশ্ন করেছে যে, স্যার এটা বুঝতে পারিনি। তো তখন কিন্তু কি, তখন তুমি ভাবতে পারো ও কেন বুঝতে পারলো না। এটা কিন্তু না, এটা আসলে এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। তো যেহেতু আমি এখন গ্রামার সেকশন পড়াচ্ছি, তো এখন অন্য কোনো কিছু উম মাথায় আনার দরকার নেই। আর কেউ যদি পার্সোনালি পড়তে চাও, দে আর মোস্ট ওয়েলকাম। কারণ পড়ার ক্ষেত্রে যে পড়তে চাইবে অবশ্যই ভালো, সে নিজের মতো করে পড়ে নিবে। ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছো ম্যাম কবে খুলবে? কবে খুলবে সেটা তোমরাও যেরকম বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং মিডিয়াতে দেখছো, আমরাও কিন্তু এরকম সংবাদ মাধ্যমে আর মিডিয়াতে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু আমাদের কাছে ওরকম কোনো নির্দেশনা আসেনি। হ্যাঁ, শুধুমাত্র যাদের পরীক্ষা হবে তাদের এসেছে, আর তোমাদের যাদের ক্লাস হবে সেটা হয়তোবা পরীক্ষার পর, পরীক্ষা হয়ে গেলে তারপর হয়তোবা খুলবে। সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। যেরকম অনলাইন ক্লাস শুরু হওয়ার শুরুতে তোমরা জানতে পেরেছো কবে থেকে তোমাদের অনলাইন ক্লাস, সেরকম যখন পুরো বাংলাদেশে সবকিছু খুলে দিবে, তখন ইনশাল্লাহ তোমাদেরও খুলে দিবে। আচ্ছা, তাহলে আমি একটু উদাহরণটায় চলে যাই। কি বলছিলাম? দে প্লেড ফুটবল। এখানে একটু খেয়াল রাখতে হবে। দেখো, অ্যাক্টিভ ভয়েসে এখানে কি আছে দেখো তো, দে। এখানে কি আছে দেখো তো, দে। এটা কিন্তু প্লুরাল ফর্ম হিসেবে আছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো এখানে ভার্বটা কি হবে। ভার্বটা কিন্তু এখানে দেখো ফুটবলের পরে কিন্তু ওয়্যার হয়েছে। ঠিক আছে? ফুটবলের পরে কিন্তু ওয়্যার হয়েছে। কিন্তু দেখো রাইসের ক্ষেত্রে কি ছিল? রাইসের ক্ষেত্রে ছিল হচ্ছে আই এট রাইস। এখানে কিন্তু সাবজেক্টটা ছিল আই। ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্ট। সে কিন্তু দেখো কি ছিল, রাইস ওয়াজ ইটেন বাই মি। আর আর দেখো এখানে কিন্তু লিখেছে যে হচ্ছে দে প্লেড ফুটবল। আর তাহলে কিন্তু হবে কি, ফুটবল ওয়ার প্লেড বাই দেম। ঠিক আছে? ফুটবল ওয়্যার। এই জন্য কিন্তু আমি বলে নিলাম যে তোমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা কি আছে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ফুটবল ওয়াজ প্লেড বাই দেম এটা কিন্তু কখনোই হবে না। কারণ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা ছিল দে। ইভেন দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্লেড বাই দেম, লাস্টে কিন্তু দেম দিয়ে শুরু শেষ হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়্যার হবে, কারণ প্লুরাল টাইপ আছে। ঠিক আছে? অবজেক্টটা প্লুরাল আছে। এটা কিন্তু ফুটবল অনুযায়ী কিন্তু আমাদের কি, অবজেক্টটা হবে না। এই ক্ষেত্রে লাস্টে কি আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের অবজেক্টটা বি ভার্বটা হবে, ওয়্যার হয়েছে। তো আমরা যখন এই ভয়েস চেঞ্জ করবো, অবশ্যই আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি ছিল, ফার্স্ট পার্সন ছিল, সেকেন্ড পার্সন ছিল, না থার্ড পার্সন ছিল। সাবজেক্টটি কি ছিল, সিঙ্গুলার হিসেবে ছিল না প্লুরাল হিসেবে ছিল। আর ভার্বটা কিভাবে পরিবর্তন হয়েছে। ভার্বটার ক্ষেত্রে বি ভার্ব কি হবে, এম ইজ আর হবে, নাকি ওয়াজ ওয়্যার হবে, না হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। মানে জাস্ট এই জিনিসগুলো যদি আমরা ভয়েসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে পারি, বা তোমরা যদি একটু খেয়াল রাখতে পারো, তাহলে কিন্তু কি, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে যেহেতু ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস, তো যাই হোক, আমার আমার আরো পড়া কিন্তু কি এখনো কিন্তু বাকি ছিল। কিন্তু যেহেতু তোমাদেরকে আমি ডিটেলসে বুঝাচ্ছি, সো যাই হোক, যেগুলো বাকি আছে বা পরবর্তীতে আমি ধীরে ধীরে তোমাদের পড়াবো। এত প্রেশার নেওয়ার কিছু নেই। আহ, এত প্রেশার নেওয়ার কিছু নেই, তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট তোমরা যখন অনলাইন ক্লাসগুলো হবে একটু মনোযোগ দিয়ে শুনবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যে আমি প্রেজেন্টেশনটা দেখালাম, বা যে স্লাইড গুলোতে যে রুল গুলো বা উদাহরণ গুলো দেখালাম, আশা করি সবাই তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো। ইভেন তারপরে যদি কারো মনে হয় কোনো সমস্যা আছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবে। এবং পরবর্তী ক্লাসে আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্ন উত্তর দেওয়ার। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বৃন্দ। এতক্ষণ অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাল্লাহ সোমবার সকাল 11টায়।
ঠিক আছে? তোমাদের সকলকে ধন্যবাদ।